রোহিঙ্গা ক্যাম্পে দেশি বিদেশি অংশীজনরা সহায়তা না বাড়ালে মানবিক বিপর্যয়ের আশঙ্কা। মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। পাথর লুটের প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, ঘটনাস্থলে তদন্ত দল। এবং নির্যাতনে অতিষ্ঠ হয়ে যুবদল নেতা শামীমকে খুন করেন স্ত্রী, আদালতের স্বীকারোক্তি। দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আমি জান্নাতুল জাকিয়া। তখন শিরোনামগুলো শুনছিলেন নাসির ফ্রন্ট ক্লাসের সৌজন্যে। বিস্তারিত। উখিয়ায় বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন কক্সবাজারের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সংলাপে অংশ নেয়া দেশি বিদেশি অংশীজনেরা। ক্যাম্পে জীবনযাপন দেখে পরিদর্শকরা বলছেন, রোহিঙ্গা সংকটের দ্রুত সুরাহা না হলে মানবিক বিপর্যয় ঠেকানো যাবে না। তারিফ মল্লিকের ছবিতে জানাচ্ছেন সাজেদা সুইটি। জীবন যাপন বা উপভোগ নয়, নিজ দেশ থেকে অন্যায়ভাবে বিতাড়িত এইসব মানুষ বাংলাদেশের ক্যাম্পে কোনোভাবে জীবনটা কাটিয়ে দিচ্ছেন। অধীর হয়ে আছেন নিজ দেশে ফেরার অপেক্ষায়। আগে রাশন দিয়েছ বাড়াই এখন হমাই তো মানুষ তুইলে চলতে একটা বেশি অসুবিধা হওয়ার জানলা বলি বই আর জানুর হতার আছে জানলা বলে আগে অসুবিধা দাবাই করে না ভাই না আর আমার দাবা ওষুধ করে না দেড়ে কেসু কুলা না ভারি। যে সহায়তা রোহিঙ্গারা পান সেটাতে কোনোভাবে জীবন কাটানো হয়তো যাচ্ছে, অথচ তাতেও টান পড়েছে। জনপ্রতি মাত্র $12 চলতে হয় যাদের, সেটিও যখন কমিয়ে নেওয়া হবে বা বন্ধ হয়ে যাবে তখন যে মানবিক বিপর্যয় দেখা দেবে সেই শঙ্কায় বাংলাদেশ। তাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, তারা যেন এই অ্যাপিলটা আন্তর্জাতিক বা সংস্থাগুলোর কাছে বা যেসব ডোনার কান্ট্রি আছে তাদের কাছে পৌঁছে দেয়। এবং আমাদের সরকার আশঙ্কা করছে যে কোনোভাবে যদি এই সহায়তাটা বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে সেটা বড় ধরনের একটা মানবিক সংকট তৈরি করবে। অংশীজন সংলাপের শেষ দিনে তাই ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে বিদেশিদের সামনে তুলে ধরা হলো রোহিঙ্গাদের জীবনযাত্রার বাস্তবতা। আন্তর্জাতিক সংলাপের শেষ দিন সকাল থেকে দুপুর তারা কয়েকটি ক্যাম্প দেখেন। রাখাইন থেকে বাস্তুচ্যুত এই শরণার্থীদের খাদ্য সরবরাহ ব্যবস্থা, স্যানিটারি পণ্য উৎপাদন কারখানা, দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ ব্যবস্থা, হাসপাতাল সেবা সহ বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন পরিদর্শকরা। We want to do everything we can to try to get to that situation that one day it's safe, they can return and they can live in a dignified way and they can stay there. There'll be peace. বাংলাদেশের রাজনীতিকরাও এই পরিদর্শনে রোহিঙ্গা সংকট নিয়ে ভাবনায় পড়েছেন। বলছেন, এই সংকট যেন বাইরের কোনো ষড়যন্ত্রের সুযোগ তৈরি না করে। রোহিঙ্গা ক্রাইসিসকে নিয়ে যে পরাশক্তিগুলোর যে একটা পলিটিক্স আছে, সেই ভূ রাজনীতির একটা প্যাচে পড়ে দেখা যাবে যে আমাদের দেশও কিন্তু তার একটা নির্মম ল্যাবরেটরিতে পরিণত হচ্ছে। রোহিঙ্গাদের প্রতি আমাদের সহমর্মিতা, ভালোবাসা সবই আছে, কিন্তু এটা তো আমাদের ভবিষ্যতের জন্য এক ধরনের হুমকি হতে পারে। তারা কি আদৌ ফেরত যাবে, ফেরত পাঠাতে পারবেন? হ্যাঁ, সম্ভব, যদি আমাদের রাজনৈতিক সদিচ্ছা থাকে। পরিদর্শন পর্বের মাধ্যমে শেষ হলো কক্সবাজারে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সংলাপ, যেখানে প্রথমবারের মতো রোহিঙ্গা প্রতিনিধিদের সংলাপের সুযোগ ছিল। রোহিঙ্গাদের টেকসই পুনর্বাসন, তাদের জন্য পর্যাপ্ত সহায়তা, বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো, মিয়ানমারের রাখাইনে জাতিগত নিধন বন্ধ করা, মিয়ানমার প্রশাসন ও আরাকান আর্মির জবাবদিহিতা সহ 7টি প্রস্তাব সামনে রেখে এগোনোর আলোচনা হয়েছে সংলাপে। সামনে জাতিসংঘ সম্মেলনে এগুলোই বৈশ্বিক সম্প্রদায়ের সামনে জোরালোভাবে তুলে ধরা হবে। বাংলাদেশের উখিয়ায় 33টি ক্যাম্পে মোট 13 থেকে প্রায় 15 লাখ রোহিঙ্গাকে খাদ্য ও পুষ্টি সরবরাহ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে। এই সহায়তা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে যে একটা মানবিক বিপর্যয় সৃষ্টি হবে সেই ব্যাপারে সতর্ক করছে বাংলাদেশ সরকার বারবার। সেই আশঙ্কায় আছেন এখানকার রোহিঙ্গারাও। যারা পরিদর্শকরা এসেছেন তারাও স্বীকার করেছেন এই বিপর্যয়ের শঙ্কা নিয়ে। সুতরাং এই সরবরাহ যেন বন্ধ না হয়, বরং পর্যাপ্ত করা হয়, সে আহ্বান থাকছে বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সাজিদা সুইটি, এটিএন নিউজ। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুতই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জের সুভাদ্রা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। গতকাল সোমবার বিকেলে মুন্সিগঞ্জে অস্থায়ী ক্যাম্পের টহল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
আপনাদের ক্যাম্পটা কিন্তু আমরা খুব রিসেন্টলি করে দিয়েছি এবং যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসি। যার উপরে ছিল সরকারি সম্পদ রক্ষা ও দেখভালের দায়িত্ব, তার বিরুদ্ধেই উঠল সাদা পাথর লুটে জড়িত থাকার গুরুতর অভিযোগ। তিনি সিলেট প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি, বিভাগীয় কমিশনার। পাথর লুটের তোলপাড়ে ইতোমধ্যেই জেলা প্রশাসক ও ইউএনকে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আলাদা কোনো দৃষ্টিভঙ্গি কোনোভাবে গ্রহণযোগ্য না, সারা দেশে পাথর কোয়ারি চলবে, সিলেট চলবে না, এটা তো হতে পারে না। গত ৮ জুলাই পাথর ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের নিয়ে এক সভায় এমনই বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। পরিবেশবাদীদের অভিযোগ, তার এই বক্তব্যেই বেপরোয়া হয়ে ওঠে লুটেরা চক্র। প্রশাসনের অভিযানেও নেমে আসে শিথিলতা, যা উঠে এসেছে দুদকের প্রাথমিক তদন্ত প্রতিবেদনও। তবে বিভাগীয় কমিশনারের দাবি তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে পাথর চুরি প্রসঙ্গে কাউকে উৎসাহিত করা হয় নাই। প্রশ্ন করা হয়েছিল যে অন্যান্য জায়গায় ইজারা হচ্ছে, আমাদের এখানে ইজারা হবে কিনা। সেই প্রসঙ্গে আমরা বলেছিলাম যে স্টাডির বেসিসে, যদি কম্প্রিহেন্সিভ স্টাডির বেসিসে যদি বিশেষজ্ঞরা রিকমেন্ড করে তাহলে সেই রিকমেন্ডেশন অনুযায়ী যেটা হওয়ার সেটা হবে। পরিবেশ কর্মীরা বলছেন, সিলেট বিভাগীয় কমিশনারের বক্তব্যেই সাহস পেয়ে যায় লুটেরা চক্র। মাত্র কয়েকদিনেই বিরান ভূমিতে পরিণত হয় সাদা পাথর সহ পাথর নির্ভর পর্যটন এলাকা। তার এই বক্তব্যে আসলে পাথর খেকোদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে এই পাথর উত্তোলনের বিষয়ে প্রশাসন কিছু শৈথিল্য দেখাবে বা প্রশাসনের পক্ষ থেকে সেরকম কঠোরতা আসবে না। পাথর কাণ্ড নিয়ে সমালোচনার মুখে জেলা প্রশাসক শের মাহমুদ মুরাদ ও কোম্পানিগঞ্জের ইউএনও আজিজুন নাহারকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার সিলেট সমন্বয়কারী বিভাগীয় কমিশনারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আদালতের কিছু সুস্পষ্ট নির্দেশনা আছে এবং এই নির্দেশনার জায়গাকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই কথাগুলো বলেছেন। সুতরাং আদালত অবমাননার একটা অপরাধ তো অবশ্যই এর মধ্যে আছে। সিলেটে সাদা পাথর, জাফলং ও রাংপানি সহ বিভিন্ন পর্যটন স্পট থেকে পাথর লুটের ঘটনায় দুদকের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দায়ী অন্তত ৪২ জনের নাম এসেছে। এর বাইরেও যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি সিলেটবাসীর। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। আজ সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি। সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি সাদা পাথর এলাকায় যান। তদন্ত কমিটির সদস্যরা ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র ও আশপাশে এলাকা ঘুরে দেখেন। এ সময় তারা পাথর লুটের বিষয়ে স্থানীয় লোকজন ও বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলেন। এ কমিটি আজ ও আগামীকাল সিলেটে অবস্থান করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভিন। ৫ সদস্যের উচ্চতর এই তদন্ত কমিটি ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। এর আগে ২ সচিবের সমন্বয়ে একটি তদন্ত দল সাদা পাথর এলাকা পরিদর্শন করে। চাঁদপুরে চলছে অবৈধ উচ্ছেদ অভিযান। মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে এই অভিযান পরিচালনা করছে প্রশাসন। সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা ১৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। চাঁদপুর মুন্সিরহাট বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। চলছে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান। চাঁদপুরের মতলব উপজেলার মুন্সিরহাট বাজারে অভিযান চালাচ্ছে প্রশাসন। এই অভিযানে অংশ নিচ্ছে সদর উপজেলা প্রশাসন, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, এছাড়া সেনাবাহিনী, পুলিশ, আনসার সদস্য, সড়ক এবং উপজেলা পরিষদ। তারা যেমনটি জানিয়েছেন যে এই যে দোকানপাটগুলি সড়কের দুই পাশে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করে কিছু ব্যবসায়ী ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন, সেজন্য তারা সড়ক প্রশস্তকরণ এবং দুর্ঘটনা এড়ানোর জন্য মূলত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। তবে এখানকার যারা এই দোকানগুলো পরিচালনা করছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই যে দোকানপাটগুলি ছিল তাদের সংসারের একমাত্র আয়ের পথ। তারা আজ
এই উচ্ছেদ অভিযানের ফলে একেবারে পথে বসে গেছেন। তারা সরকারের কাছে এও দাবি করছেন যে এই যে যারা ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন তাদেরকে বিকল্প কোনো জায়গায় যদি ব্যবস্থা করা হয় তাহলে তারা সেখানটাতেই যাবেন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, যারা তাদের পরিবার নিয়ে অসহায় জীবনযাপন করতে না হয় সরকার যেন সেদিকে দৃষ্টি রাখে, মূলত তাদের দাবি ছিল এটি। এবং তারা আরও একটি বিষয় জানিয়েছে, সেটি হচ্ছে তারা প্রশাসনের কাছে আরও কিছুটা সময় চেয়েছিলেন তাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার জন্য। তারা অনেকেই জানিয়েছেন হঠাৎ করে এই অভিযান পরিচালনার কারণে তারা তাদের দোকান যেই মালপত্র ছিল সেগুলি ঠিকমতো সরিয়ে নিতে পারেননি, বা অনেকগুলি তারা রাস্তার মাঝখানে বা যেখানে পেরেছেন রেখেছিলেন সেগুলি তারা অর্থনৈতিকভাবে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং সুশীল সমাজের দাবি হচ্ছে এই যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় তা যেন ভবিষ্যতে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হয়, যেন আবার কোনো অবৈধ দখলদার এসে এই সম্পত্তিগুলি দখল না করতে পারে, সেদিকে যেন প্রশাসন লক্ষ্য রাখে, এটা সুশীল সমাজের দাবি। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। নির্যাতনে অতিষ্ঠ স্ত্রীর পরিকল্পনায় খুন হন খুলনার ডুমুরিয়ার যুবদল নেতা এস.এম. শামীম হোসেন। তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি ও শ্যালক বাদল গ্রেপ্তার হয়েছেন। আদালতে স্বামীকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন ফাতেমা। দুপুরে এক সংবাদ সম্মেলনে খুলনার পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন জানান, বিয়ের পর থেকে শামীমকে নিয়ে সুখী ছিলেন না ফাতেমা। ফাতেমাকে প্রায় নির্যাতন করত তার স্বামী। নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্বামীকে খুন করার পরিকল্পনা করেন ফাতেমা। হত্যার 3 দিন আগে ফুফাতো ভাই বাদলকে বাড়িতে ডেকে নেন তিনি। গত শুক্রবার রাতে তার নির্দেশে ধারালো অস্ত্র দিয়ে শামীমের ঘাড়ে কোপ দেয় বাদল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার বিকেলে নিহত শামীমের বাড়ি থেকে শ্রী ফাতেমা ও শ্যালক বাদলকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব 6-এর যৌথ দল। আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ফাতেমা। তার ফুফাতো ভাইয়ের বয়স কম হয়, তাকে যশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার। ফাতেমা আক্তার বৃষ্টির প্রত্যক্ষ পরিকল্পনায়, নির্দেশনায় এবং তার দেখানো কিভাবে ওই ছোরা দিয়ে কোপ দিতে হবে সব কিছু সে সেটা দেখায় দেয়, এবং ওর দেখানো মতে তার যে মামাতো ভাই ওবায়দুল্লাহ ইমন ও সেটা বাস্তবায়ন করে। রাজশাহীতে সেনাবাহিনীর 2টি টহল গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় সেনাবাহিনীর 8 সদস্য ও ট্রাকের হেলপার আহত হয়েছেন। ভোর 4:45টার দিকে রাজশাহী নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার বাঘশিমুইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, রাতের টহল শেষে সেনা সদস্যদের 2টি পিকআপ ভ্যান ক্যাম্পে প্রবেশের সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। আহত হন 8 সেনা সদস্য ও ট্রাকের হেলপার। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত সেনা সদস্যদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শেষ করব দেশের খবর, তার আগে নাসির ফ্লোর ক্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। রোহিঙ্গা ক্যাম্পে দেশি বিদেশি অংশীজনরা, সহায়তা না বাড়ালে মানবিক বিপর্যয়ের আশঙ্কা। মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। পাথর লুটের প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, ঘটনাস্থলে তদন্ত দল। এবং নির্যাতনে অতিষ্ঠ হয়ে যুবদল নেতা শামীমকে খুন করেন স্ত্রী, আদালতে স্বীকারোক্তি। এ ছিল দেশের খবর, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।